হলি আর্টিজানে হামলা মামলার পলাতক আসামি রিপন গ্রেফতার, বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল বলছে র্যাব। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ। আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা, নৃশংসতার শিকার অভিনেত্রী, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। এবং নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার ৭ নদী, শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত। গাজীপুর থেকে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি ও জেএমবি শুরা সদস্য মামুনুর রশিদ ওরফে রিফনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মামুন জানিয়েছেন, নতুন করে সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জঙ্গিদের অস্ত্র সরবরাহে জড়িত ছিল মামুন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি সে। কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে তাকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। মামুনের দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ করা এবং দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করা, সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করা, অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করা, এই 3টি দায়িত্বই মূলত দিয়েছিল। এবং তার সঙ্গে যে হোলি আর্টিজান হামলার সঙ্গে এবং যে জেএমবির যে সরওয়ার তামিম গ্রুপের যে সকল সদস্যরা সক্রিয় ছিল তাদের সবার সঙ্গেই তার বেশ ভালো যোগাযোগ ছিল। র্যাব জানায়, মামুন হোলি আর্টিজানের হামলার পর প্রতিবেশী একটি দেশে পালিয়ে গিয়েছিল। দেশে ফিরে আবারও জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল সে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তারা আরও একটি এই যে গুরুতর একটি অপরাধের দিকে যাচ্ছিল সেই তথ্য আমাদের কাছে আছে। তারা যে একটি প্ল্যান আছে যে 2014 সালের মতন আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। সেটা হচ্ছে যে হোলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়ে সেখানে আদালতে নিয়ে আসা হয়, সেরকম একটা প্ল্যান তারা করেছে। যে 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে জঙ্গিরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয় 5 জঙ্গি। গেল বছরের 26 নভেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে এই তাগিদ দেন তিনি। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। 75 পরবর্তী সময়ে দুর্নীতি কালো ব্যাধির মতো ছেয়ে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে সচিবালয়ে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মদিবসের শুরুতে প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে জনগণের কল্যাণে তার রাজনৈতিক চিন্তা চেতনা তুলে ধরেন। আমাদের যে কাজগুলি এখনো অসম্পূর্ণ রয়েছে, করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, কিন্তু সেটাকে আমাদের ধরে রাখতে হবে, বাস্তবায়ন করে আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এই দুর্নীতিও একটা কালো ব্যাধি, এটা সমাজের উন্নয়নকে যথেষ্ট ব্যাহত করে। তো সে ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং এই দুর্নীতিও বন্ধ করতে হবে। এখন যেমন মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা, তার সাথে মাদক কারা আনে, পাচারকারী কারা মাদক ডিস্ট্রিবিউট করে বা দেয়,
কারা সেবন করে সবার এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে, একদিকে করলে হবে না। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। দুর্ঘটনা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ ছিল তার কণ্ঠে। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের তো কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে। এখানে কেন জানি না আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তাটা কেন বোঝে না। হয়তো ফুট ওভারব্রিজ করা হয়েছে, ফুট ওভারব্রিজ দিয়ে না যে কোথায় একটু ফাঁক ফোকর দিয়ে পার হতে যায়, এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিকল্পনা মাফিক চাহিদাপত্র তৈরির পরামর্শ দিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের পাশে থাকবে, জনগণের নিরাপত্তা হবে, তাদের নিরাপদ থাকা এবং তাদের একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। জনগণ নয়, বিএনপি নিজেদের স্বার্থে রাজনীতি করে। গত 10 বছরেও তারা জনগণের কোনো দাবি নিয়ে আন্দোলন করেনি, আর এজন্যই নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে অবিলম্বে ইলেকট্রনিক গণমাধ্যমকে যুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণার কথাও জানান তিনি। তাদের নিজেদের দলের মধ্যে কোনো ঐক্য নাই, একে অপরকে বিশ্বাস করে না, তারা জনগণের বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারেনি, গত 10 বছরে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। এই সমস্ত কারণে তাদের রাজনৈতিক যে বিপর্যয়। আইসিটি অ্যাক্টের ক্ষেত্রে তখন যেটি করা হয়েছিল, পুলিশ সদর দপ্তরের অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা যাবে না, সেটি কিন্তু করা হয়েছিল। তো এই ক্ষেত্রেও সাংবাদিকদের উদ্বেগ দূর করার জন্য কি করা যায়, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য নয়, এটি সমস্ত দেশের জন্য। বিশেষ করে সাংবাদিক যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটি দূর করার লক্ষ্যে আমি প্রথমেই বলেছি আমি কাজ করব। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে ব্যর্থ হয়েছে ঐক্যফ্রন্ট। এখন তাদের মুখে নির্বাচন প্রসঙ্গ প্রলাপ ছাড়া আর কিছু নয়। সকালে রাজধানীর মহাখালী সেতু ভবনে এক অনুষ্ঠানে এমন কথা বললেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যে অপপ্রয়াস তারা দেশে বিদেশে চালিয়েছে এতদিন, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। এখন তাদের মুখে নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছু। ভোট ডাকাতি করে জনগণের টাকায় আওয়ামী লীগের বিজয় উৎসব রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে মশকরা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের বিজয় সমাবেশ গণতন্ত্র হত্যার উৎসব ছিল বলেও মনে করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিরোধী নেতাদের নিপীড়নের পাশাপাশি তাদের পরিবারের ওপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকারি দলের করুণার ওপর দেশের মানুষের স্বস্তি নির্ভর করছে বলেও মনে করেন তিনি। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। ভোট ডাকাতির পর সেই ভুয়া নির্বাচনকে কাছে এই ধরনের বক্তব্য জনগণকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো প্রধানমন্ত্রীর, এটা নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানানো উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ ভোটের আগের দিন রাতেই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্ব বিবেককে কাঁদাচ্ছে, হৃদয় ব্যথিত করছে। বন্ধুরা আমার, এই বিচার কাদের কাছে দেব? দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। গেল কয়েকদিনে তাদের নৃশংসতার শিকার হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সবশেষের শিকার অভিনেত্রী অহনা রহমান। বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগ না হওয়া এবং পরিবহন সংশ্লিষ্টরা প্রভাবশালী হওয়ায় এসব বন্ধ হচ্ছে না। জুবাইর সানির রিপোর্টের প্রথম পর্ব আজ, ছবি তুলেছেন শাহিন হোসেন।
গেল ৮ জানুয়ারি অভিনেত্রী অহনা রহমান পুরান ঢাকা থেকে উত্তরায় নিজ বাসায় ফেরার পথে উত্তরার ৭ নম্বর সেক্টরে পাথর বোঝাই একটি ট্রাক তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হয়েছে দাবি করে অহনা ট্রাক চালককে নামতে বললে চালক ইচ্ছা করে আবারও অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে প্রতিবাদ করতে অহনা চালকের দরজায় উঠলে তাকে নিয়েই ট্রাকটি চালাতে থাকে। একসময় তাকে ফেলে দিতে চালক জোরে ব্রেক কষলে ট্রাকের দরজায় ঝুলতে থাকা অহনা ছিটকে পড়ে মারাত্মক আহত হন। সারা দেশেই এমন ঘটনা ঘটছে অহরহ। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন আইনের কঠোর প্রয়োগের অভাবকে। চট্টগ্রামেও পায়েল নামের একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেকে তারা কিন্তু ঠান্ডা মাথায় হত্যা করে নদীতে ফেলে দেয়। এটাকে কিন্তু আমরা দুর্ঘটনা বলতে পারি না। দুর্ঘটনা দিয়ে আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাবে। এগুলাকে আসলে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত করে সেইভাবে যদি আমরা আইন প্রয়োগ করতে পারি তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কমে যাবে। সে সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা সরকারের প্রভাবশালী হওয়ায় শ্রমিকদের মধ্যে বেপরোয়া ও আইন না মানার প্রবণতা কাজ করে। যে সরকারি আপনার ক্ষমতার বলয়ে থাকুক না কেন তাদের ছত্র ছায়ার মধ্যে কিন্তু তারা থাকে। এই জন্য তারা খুব শক্তিশালী, যে কারণে যারা পরিবহন শ্রমিক এবং চালক তারাও নিজেদেরকে কিন্তু আপনার মানে শক্তিশালী মনে করে। তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু যদি করতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে ওরা হুমকি দেয়, এবং হুমকি না শুধু সেটা করেও, তারা স্ট্রাইক করে। এবং এইগুলো মানে করার জন্য এবং এই শাস্তি না হওয়ার জন্য, বিচার ঠিকমতো না হওয়ার জন্য এদের দিনকে দিন এদের মানে মানসিক যে সাহসটা এটা তাদের বেড়ে গেছে। পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে মাদক নেয়ার প্রবণতাও এসবের জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি দেখেছি যে পরিবহনের তার গাড়ির ভিতরে ইয়াবা পাইছে, তারা অ্যারেস্ট করছে, তারপরে মানে এটা নিয়েও তারা স্ট্রাইক করে, যে মাদকের যে বেচা কিনা ব্যবহার, এটা মাদক অধিদপ্তরের এই দায়িত্ব মানে কঠোরভাবে এখানে নিতে হবে। এ ধরনের ঘটনাকে দ্রুত বিচারের আওতায় না আনতে পারলে ভবিষ্যতে চালকরা আরো বেশি বেপরোয়া হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। আমাদের আস্তে আস্তে আমাদের এই জুবাইর সানি, RTV, ঢাকা। নাব্যতার সংকটে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার ছোট বড় 7টি নদী। দীর্ঘদিন ড্রেজিং না করায় শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে উঠেছে বালুচর। আবাদ হচ্ছে ধান সহ বিভিন্ন ফসল। একসময়ের খরস্রোতা সোমেশ্বরী নদী সব কয়টি নদী বাঁচাতে দ্রুত খনন চান স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মুখলেসুর রহমানের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বরী নদী একসময়ের প্রমত্তা এই নদী এখন অস্তিত্ব সংকটে। জেগে ওঠা চরে হচ্ছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। খনন না করায় সোমেশ্বরীর মতো নেত্রকোনার কংস, মগরা ও ধনুসহ সবকটি নদী পরিণত হয়েছে মরা খালে। ভরাট হওয়া নদীতে অবৈধভাবে গড়ে উঠেছে বসত ভিটা। নদী শুকিয়ে যাওয়ায় কর্মসংস্থান হারাচ্ছে শত শত মৎস্যজীবী। ব্যাহত হচ্ছে কৃষির আবাদ ও নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। নদী খনন যদি না হয় তাহলে এই জেলার খাদ্য উৎপাদন করা সম্ভব নয়, খাদ্য ঘাটতি দেখা দিবে। সোমেশ্বরী নদীর পশ্চিম পাশ এবং পূর্ব পাশে যদি বলক হয়, আমরা সাধারণ জনগণ, গরিব অসহায় মানুষ আমরা শান্তিতে চলতে পারবো। এই নদী তো শুয়ে গেছে, পানি নাই, আমরা কি করি? ওই জন্য কিভাবে পাতারি না আমরা। নদী কেন্দ্রিক চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য রক্ষায় দ্রুত নদী খনন প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। এই নদীগুলি প্রায় মৃত হয়ে যাচ্ছে, এগুলিকে আমাদেরকে আগে বাঁচাতে হবে। আর এগুলি না বাঁচলে আমাদের শাখা নদীগুলি পানি পাবে না। নদীর অনেক বড় বড় বাঁক আছে, বাঁকের কারণে নদী প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এরকম বড় বাঁকগুলো যদি আমরা সোজা করে দিতে পারি খাল কেটে, তাহলে পানির প্রবাহটা বাড়বে এবং সহজেই পানি পাস করতে পারবে। তবে নেত্রকোনা নদীগুলো খনন ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই জরিপ কার্য সম্পন্ন করার পর আমরা এখন যে পদক্ষেপগুলো নিচ্ছি সেটা হচ্ছে আমরা ডিজাইন প্রস্তুতি করব। ডিজাইন প্রস্তুতি করার পর আমরা সেটাকে টাক্কলন তৈরি করে আমরা একটা বড় আকারের একটা ডিপিপি প্রণয়ন করে নেত্রকোনার যে খাল নদীগুলো রয়েছে সেগুলো আমরা খনন কর্মসূচি আওতায় আমরা নিয়ে আসব। অস্তিত্ব হারাতে বসা নদীগুলো বাঁচাতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান নেত্রকোনাবাসী। রাসেল আহমেদ, RTV।
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের ইতিহাসের সমাপ্তি টানতে যাচ্ছে সরকার। তাই আগামী বর্ষার আগে হাজার কোটি টাকার প্রকল্পের কাজকে ত্বরান্বিত করতে চলছে তোড়জোড়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানও এ নিয়ে তৎপর। ভাঙন কবলিতরা বলছেন, বর্ষার আগে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলতে পারলে ভাঙন বন্ধ হতে পারে। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে পদ্মার বুকে, পাড় থেকে 60 মিটার গভীর পর্যন্ত। জিও ব্যাগ নামে পরিচিত প্রতিটি বস্তায় আছে 250 কেজি বালু। কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের নড়িয়ার অর্ধেক বিলীন মুলফতগঞ্জ বাজারের কাছে। বস্তা ফেলার পরও আতঙ্ক কাজ করছে ভাঙন কবলিতদের মনে। এত বস্তা হালাইতে আছে দেখছি, সেই বস্তা গেল কই? যদি আল্লাহর ইচ্ছা না, আল্লাহ জাম করে রাহে রাখবো, না রাখলে মেরে দেন। বর্ষার আগে এটা প্রোডাক্ট দেওয়া যাইতো, যদি আরো লেবার দেওয়া যদি কাজটা দ্রুত করতো, আর নাহলে বর্ষা আইলে এই জায়গা থাকবে না। এটা যদি রক্ষা করে আল্লাহ পাকের হুকুম, এছাড়া আমাদের কেউ শক্তি নাই। এটা আমরা সাহায্য সরকারের। এই আতঙ্ক দূর করতে চায় সরকার। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার পদ্মা নদীর 8.9 কিলোমিটার ডানতি রক্ষার জন্য 1097 কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে, তার আওতায় 40 লাখ জিও ব্যাগ ফেলার কথা। অতি ঝুঁকিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত 60,000 ব্যাগ ফেলা হয়েছে। সরকার চাচ্ছে বর্ষার আগেই প্রতিদিন 15 থেকে 20,000 করে ব্যাগ ফেলে নড়িয়াকে রক্ষা করতে। প্রতিদিন 20,000 এখানে ফেলতে হবে এবং এই 9 কিলোমিটার পুরোটাই এপ্রিলের পূর্বেই অন্তত যাতে ভাঙনের হাত থেকে রক্ষা পায় বর্ষা মৌসুমের পড়তে। আমরা জিও বস্তা ডাম্পিং দিতে শুরু করছি, যাতে আমরা ব্যাংকটাকে এখানে 8.9 কিলোমিটার মধ্যে 50% প্রায় 4 কিলোমিটার ভান্ডামূল যে পোর্শনটা, এটা যাতে আগামী বর্ষায় কোনো না ভাঙনের শিকার হয়। নদীটি রক্ষার জন্য জিও ব্যাগ ফেলার পর সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে প্রায় 9 কিলোমিটার এলাকায়। কাজ শেষ হবে 2021 সালের মাঝামাঝি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে বেঙ্গল ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। বেঙ্গল গ্রুপের এই দুই প্রতিষ্ঠানও চাচ্ছে আগামী বর্ষার আগে অন্তত 18 লাখ জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ করতে। শুকনা মৌসুম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 15 তারিখ পর্যন্ত। সো এখন পর্যন্ত 5 মাস ইটস এনাফ, যদি আমরা ঠিক মতন করতে পারি। গেল বর্ষা মৌসুমে 7,20,00,000 টাকা ব্যয়ে 2.5 লাখ বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কোনো কাজে আসেনি, ভাঙনও ঠেকানো যায়নি। খান আলামিন, RTV, শরীয়তপুর। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 5ম দিনে এসে 2 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে নদীর গজারিয়ার অংশে ও 60 নল অংশ থেকে মৃতদেহ দুটি উদ্ধার হয়েছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস অপারেশন ম্যানেজমেন্টের ডাইরেক্টর মেজর AK শাকিল নেওয়াজ। তবে মৃতদেহ দুটি নিখোঁজ মাটি শ্রমিকের কিনা তা শনাক্ত করবে স্বজনরা। তিনি আরও জানান, ট্রলারটি না উদ্ধার হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আগে গতকাল 4র্থ দিনে এসে মুন্সিগঞ্জ সীমান্তের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে আজ থেকে চাঁদপুর অংশে অভিযান চলবে বলে জানায় জেলা প্রশাসন। কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়ায় বিজিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মুস্তাক ওরফে মুচু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মোস্তাক আহমদ মুচুকে ইয়াবা সহ আটকের পর তাকে নিয়ে মাদক উদ্ধারে গেলে সেখানে লুকিয়ে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে 2 পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মোস্তাকের মৃত্যু হয়, আহত হন 3 বিজিবি সদস্য। এদিকে পাবনার 8 ঘড়িয়ার শ্রীপুর বাজারে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাফিজ রঘুরাম গ্রামের আবু তাহেরের ছেলে। কক্সবাজারে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে জল বসন্ত সহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জল বসন্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। প্রশাসন বলছে, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসায় এসব রোগীরা দ্রুত সেরে উঠবে। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রায় 30টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছে প্রায় 11 লাখ রোহিঙ্গা। শীত বাড়ার সাথে সাথে এসব শিবিরে হানা দিয়েছে শীতজনিত রোগ, জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, সর্দি, কাশি সহ নানান অসুখ। এরই মধ্যে হঠাৎ করেই বেড়ে গেছে জলবসন্ত রোগীর সংখ্যা।
বিষ আগুন জানা পারি শুধুমাত্র উনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের প্রায় 23,000 রোহিঙ্গার মধ্যে রয়েছে 700-র বেশি জলবসন্ত রোগী। এখন আর ঠিক মতো ফেরে শিরছে না ফেরে মানে রে দাঁতনা জিন আসিন মানে তো দাবাই নাই দাবাই দিয়ে দেই বাদু গাছ যথাকে বাদু দাদা কাকালামের আর যদি স্যার 5 দিন পর্যন্ত রোগের লক্ষণগুলা টিচাররা বুঝিয়ে দিচ্ছে, আমরা টিচারদের গাইড করতেছি এবং এটার করণীয় সম্পর্কে আমরা অভিভাবকদেরকে বুঝিয়ে দিচ্ছি। তবে প্রশাসন বলছে জলবসন্ত ছোঁয়াচে রোগ হলেও ভয়ের কিছু নেই। আতঙ্কিত হওয়ার মতো কিছুই না। যারা চিকেন পক্সে আক্রান্ত হবে তাদেরকে আমরা 8 থেকে 10 দিন পর্যন্ত তাদের নিজস্ব ঘরে থাকার জন্য অনুরোধ করছি এবং স্কুলগুলিকে বলা হয়েছে আপনাদের বাচ্চাদের যারা স্কুল মুক্ত পারবে তাদেরকে বাসায় পৌঁছে দিবেন যাতে স্কুলে না আসে। বিভিন্ন সংস্থার মেডিকেল টিম চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। অভি ইসলাম, টিভি। এবারে বাণিজ্য সংবাদ। লুব্রেভ বাংলাদেশ লিমিটেডের বিএনও লুব্রিক্যান্ট ও ট্রান্সফর্মার অয়েল এই নতুন ধরনের প্রযুক্তি চালু করেছে। এই প্রযুক্তি ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়ায় এবং পরিবেশ বান্ধব। সরকারি রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রযুক্তি দুটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য ডক্টর সাইফুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হুসাইন। অনুষ্ঠানে লুব্রেভ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ঘোড় দৌড়ের খবর দিয়ে। গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে নানা বয়সী মানুষ মেতে ওঠেন উচ্ছ্বাস আনন্দে। প্রতিবারের মতো এবারও নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই সংস্কৃতি তুলে ধরতেই আয়োজকেরা আবারও এই প্রতিযোগিতার আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে এসে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। এ সময় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ঘোড়সওয়ারিরা নিত্য নতুন কৌশলে নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে নামেন। এমন দৃশ্য দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মাঠের আশেপাশে। কারণ বাজারতে এখানে ঘোড়া দৌড়ে বেড়াইছি, আমি এক যুগ ধরে আমি ঘোড়া চালাই। প্রতি এলাকায় ঘোড়া দৌড়ের জন্য যাই, এমনকি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করি। আমি ঘোড়দৌড় কখনো দেখিনি, আজ দেখে আমার খুব ভালো লাগছে, খুব মজা করছি। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। হোলি আর্টিজানে হামলা মামলার পলাতক আসামি রিপন গ্রেফতার। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ। আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। নৃশংসতার শিকার অভিনেত্রী, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। এবং নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনা সাপ নদী। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।